roll call করছি তোমাদের। roll 1 Yes, sir. 2 Present, sir. 3 Present, sir. 4 5 Present, sir. 6 7 8 আছো? 9 10 Yes, sir. Roll 10. ঠিক আছে। 11 Yes, sir. 12 Yes, sir. 13 Present, sir. 14 15 16 Yes, sir. 17 Yes, sir. 18 19 Yes, sir. 20 Yes, sir. 21 Yes, sir. 22 23 24 Yes, sir. 24 present. 25 Yes, sir. 26 27 Yes, sir. 28 29 Yes, sir. 29. ঠিক আছে। 30 Yes, sir. 31 Yes, sir. 32 33 Yes, sir. 34 Yes, sir. 35 35 আছো? 36 37 Yes, sir. 38 Present, sir. 39 Yes, sir. 40 Yes, sir. Sir, 40. 41 42 43 44 45 46 47 Present, sir. 47. okay 48 49 50 Yes, sir. 13 batch roll 20 13 batch roll 29 12 batch 47 absent গুলো বলছি আমি এবার roll number 4 6 7 8 Sir, roll 9 8. roll 8 আছে so 9 14 তো 9 মনে হয় 15 18 22 23 28 35 36 36. 41 42 44 45 46 48 49 13 batch roll 20 13 batch roll 29 দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা আমরা সেমিকন্ডাক্টরের এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টর পার্ট আজকে শেষ করব। নেক্সট ক্লাস থেকে আমরা ইনসুলেটরে চলে যাব, এরপর অপটিক্যাল ম্যাগনেটিক এগুলো দেখব। আমরা আগে বলেছি যে বছরের সিলেবাসটা আমরা কম্পারেটিভলি যেহেতু ফার্স্ট টাইম আমরা সিলেবাস ইয়ে করছি কোর্সে একটু শর্ট থাকছে, ফলে তোমরা যারা ইন্টারেস্টেড নিজেরা একটু দেখতে পারো। আমি সেগুলো হচ্ছে পিএন জাংশন ডায়োড অথবা যেখানে আছে কম্পাউন্ড সেমিকন্ডাক্টর লাইক গ্যালিয়াম আর্সেনাইড এই ধরনের আর কি। তারপর ধরো বিভিন্ন ধরনের ডিভাইস যেগুলো আছে বা মেটালিক সেমিকন্ডাক্টর মসফেট এই জাতীয় যে জিনিসগুলো আছে সেগুলো আমরা আপাতত কভার করছি না এই কোর্সে। আমরা মেইনলি এটাই দেখাবো।
এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর দেখানোর পরে আমরা সেমিকন্ডাক্টর পার্টটা শেষ করব। সো আমরা এখানে যদি দেখি যে বলছিলাম যে ডোপিং এর যেটা ছিল, এখানে দুটো রকম ডোপিং ছিল। একটা হলো পি টাইপ, একটা হচ্ছে এন টাইপ। সো ডিপেন্ড করছে আমরা কাকে দিয়ে ডপ করছি। এবং বলছিলাম যে সিলিকন সে চারটা কোভ্যালেন্ট বন্ড করে থাকে, প্রত্যেকটা কোভ্যালেন্ট বন্ডে দুটো করে ইলেকট্রন শেয়ারে থাকে। সিলিকন দুটো করে ইলেকট্রন শেয়ার করে থাকে। বেসিক্যালি আমরা যদি দেখি সিলিকনের স্ট্রাকচারটা, যে সিলিকন দেখা যাচ্ছে তাই না, Yes, sir. চারটা করে সিলিকনের সাথে কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে। সো আমরা এই ইলেকট্রনিক স্ট্রাকচারটা যদি দেখি, প্রতিটি বন্ডের উপর একটা বন্ড, এটা একটা বন্ড, এটা একটা বন্ড, এটা একটা বন্ড, প্রতিটা বন্ডে দুটো করে ইলেকট্রন থাকে। দুটো করে সিলিকন একটা ইলেকট্রন শেয়ার করে। পার বন্ডে দুটো করে ইলেকট্রন কোভ্যালেন্ট বন্ডে লোকালাইজড অবস্থায় ল্যাটিসে বাউন্ডেড থাকে, ফলে কন্ডাক্টিভিটি দেয় না। সামহাউ যদি কোনো একটা বন্ড ব্রেক করে বা লুজ হয়ে যায়, তখনই ইলেকট্রনটা ফ্রি হয়ে যায়। যদি এই বন্ডটা ভেঙে যায় সিলিকনের, তাহলে এই দুটো ইলেকট্রন ফ্রি হয়ে যেতে পারে। এবং যখনই ফ্রি হয়ে যায়, ইলেকট্রনটা বের হয়ে ল্যাটিসে বের হয়ে আসছে। দেখো এখানে জাস্ট দেখানো হচ্ছে যে একটা ইলেকট্রন বের হয়ে আসলো, হয়ে ল্যাটিসে চলে আসছে। সো যতক্ষণ বন্ডটা থাকবে ততক্ষণ দুটো ইলেকট্রনে বাউন্ডেড। যখন বন্ডটা ভেঙে গেল, বন্ডটা যদি ভেঙে যায়, তখন কিন্তু ইলেকট্রনটা ফ্রি হয়ে যাবে। এখন ইলেকট্রনটা যদি টোটালি নকডাউন হয়ে বাইরে চলে যায়, তাহলে আলাদা বিষয়। এখানে দুটোই সিলিকন আছে, শুধু বন্ডটা ভাঙছে, সে কারণে ইলেকট্রনটা কিন্তু ল্যাটিসের বাইরে যায়নি, ল্যাটিসের ভেতরে আছে। বুঝা যাচ্ছে? ল্যাটিসের ভেতরে আছে। সো যেহেতু সবাই সিলিকন, সেই ইলেকট্রনের সংখ্যাটা একই আছে। ইলেকট্রনটা জাস্ট এখান থেকে বের হয়ে ল্যাটিসের মাঝখানে কোথাও বসে আছে। আমরা যদি পরের ছবিটায় দেখি, এটা অন্য কোথাও আছে, ফাইন, সমস্যা নাই। যখন একটা হোল পাওয়া গেল, তখন এই ছবিটা বোঝানো হচ্ছে যে আশেপাশে অন্য যে কোনো জায়গা থেকে একটা ইলেকট্রন ওই হোলের মধ্যে আসতে পারে। নট দিস ইলেকট্রন, এটা তো অলরেডি বের হয়ে গেছে ল্যাটিসে, সেও মুভ করতে পারে আবার। কিন্তু সেই অবস্থায় একটা হোল আরেকটা বন্ডের ইলেকট্রনকে আসতে হেল্প করে, যেহেতু এখন একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে। বাট ইটস নট ফ্রি ইলেকট্রন, দ্যাটস ডিফিকাল্ট, বাট সেটা ওয়ে দেয়, মানে যদি এখন সে কোনো ফ্রি ইলেকট্রন পায়। সো এটা হচ্ছে নর্মাল স্ট্রাকচারটা। এখন আমরা যদি পি টাইপে যাই, পি টাইপে যেটা হচ্ছে আর্সেনিক অ্যাড করা হচ্ছে। Arsenic N type. সো এখানে একটা এক্সট্রা ইলেকট্রন চলে আসছে অ্যান্টিপে, সেই অ্যান্টিপে আর্সেনিক ইলেকট্রন 4টার জায়গায় 5টা ইলেকট্রন। সো আমাদের এখানে যদি এই 4টার চিন্তা করি, সিলিকন 1 2 3 4, আর্সেনিক যখন 5টা ইলেকট্রন নিয়ে আসছে, তখন 1 2 3 4 এই 4টা ইলেকট্রন আর্সেনিক থেকে আসছে, এক্সট্রা ইলেকট্রনটা ল্যাটিসের মাঝখানে চলে আসছে। সো আর্সেনিকের 4টা ইলেকট্রন, সিলিকন যে 4টা ইলেকট্রন নিয়ে বের হয়ে গেল, একটা সিলিকন যে 4টা ইলেকট্রন নিয়ে বের হয়ে গেছে 1 2 3 4, আর্সেনিক সেই 4টা ইলেকট্রন যে 4টা বন্ড করলো, একটা এক্সট্রা ইলেকট্রন আর্সেনিকের ইয়েতে চলে আসছে। ঠিক আছে, এই ফ্রি ইলেকট্রনটা কিন্তু আমাকে কন্ডাক্টিভিটি দিতে পারে অ্যাজ মেজরিটি ক্যারিয়ার। এই ইলেকট্রনটা প্রথমে কোন লেভেলে থাকবে? অ্যাকসেপ্টর লেভেলে, সরি ডোনার লেভেলে। ডোনার লেভেলে থাকবে, জাস্ট কন্ডাকশন ব্যান্ডের নিচে দিয়ে। সামান্য একটু থার্মাল এনার্জি পেলেই ইলেকট্রনগুলো জাম্প করবে কন্ডাকশন ব্যান্ডে, এই ইলেকট্রনগুলো, এবং তারা আমাদেরকে কন্ডাক্টিভিটি দিবে। একটা বিষয় খেয়াল করতে হবে যে কন্ডাক্টিভিটি আমরা যখন বলি টেম্পারেচার ইফেক্ট, তখন দুটো ঘটনা ঘটে। একটা হচ্ছে ইলেকট্রন কনসেন্ট্রেশন বাড়ে, একটা হচ্ছে মোবিলিটি ড্রপ করে। এই দুটোর কম্পিটিশনের উপর ডিপেন্ড করবে অলওয়েজ টেম্পারেচার ইফেক্টে কি হবে। মেটালের ক্ষেত্রে আমরা বলি যে থার্মাল ভাইব্রেশনের কারণে মোবিলিটি ড্রপ করে, সে কারণে কন্ডাক্টিভিটি ড্রপ করে।
কিছু কিছু সেমিকন্ডাক্টর অক্সাইড ন্যারো ডিপেন্ডের কারণে মেটালিক অক্সাইড শো করে, বিহেভিয়ার মেটালিক শো করে, সেটা ডিফারেন্ট থিং। আদারওয়াইজ আমরা দেখেছি ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে টেম্পারেচার বাড়ালে আমাদের কন্ডাক্টিভিটি কি হয়, বাড়তে থাকে, তাই না? কন্ডাক্টিভিটি বাড়তে থাকে। কন্ডাক্টিভিটি বাড়ার কারণটা কি? ওখানে কে উইন করে? নাম্বার অফ ক্যারিয়ার। মোবিলিটি যদিও ড্রপ করে, কিন্তু আমি বলেছি ক্যারিয়ার কনসেন্ট্রেশন বাড়তে থাকে। সো যদিও মোবিলিটি ড্রপ করবে, কিন্তু ক্যারিয়ার কনসেন্ট্রেশন বাড়তে থাকে। তো খেয়াল করতে হবে যে মেটালিকের ক্ষেত্রে যে মোবিলিটি ড্রপের কারণে কন্ডাক্টিভিটি ড্রপ করে, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে মেকানিজম তাই। কিন্তু যেহেতু ক্যারিয়ার কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে, সে কারণে কিন্তু কন্ডাক্টিভিটি বাড়ছে। সো এক্সট্রিনসিকের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে যখন অল্প কিছু ইলেকট্রন, আমরা কতদিন দেখিয়েছি যে যখন অল্প কিছু ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকে, তখন টেম্পারেচার বাড়ালে, দেখো যে ইলেকট্রন টেম্পারেচার বাড়ালে ইলেকট্রন সংখ্যা বাড়তেছে। এখানে একটা জিনিস খেয়াল করো যে আমার এই ছবিটাতে আমি কিন্তু কন্ডাক্টিভিটি শো করছিলাম, রাইট? মোবিলিটি কমেছে, ক্যারিয়ার কনসেন্ট্রেশন বেড়েছে, ওভারঅল কন্ডাক্টিভিটি উইন করেছে। গতদিন আমরা যে ছবিটা দেখাইছি সেখানে কিন্তু তোমাদেরকে আমি কোনো কন্ডাক্টিভিটির ছবি দেখাই, শুধুমাত্র ক্যারিয়ার কনসেন্ট্রেশনটা দেখাইছি। তার মানে ক্যারিয়ার কনসেন্ট্রেশন বাড়বে, ফল অফ করবে, আবার ক্যারিয়ার কনসেন্ট্রেশন বাড়বে। কিন্তু আমরা কিন্তু বলি নাই কন্ডাক্টিভিটি বাড়বে কিংবা কমবে কিনা। এটা আজকে দেখবো কন্ডাক্টিভিটি বাড়বে কিংবা কমবে কিনা, বিকজ মোবিলিটি এফেক্ট হবে। সো এই জায়গাটায় কি হওয়ার কথা বলো তো? কন্ডাক্টিভিটি বাড়ার কথা না কমার কথা? বাড়ার কথা। ঠিক আছে, এখানে আমরা দেখবো কন্ডাক্টিভিটি বাড়ে কিনা কমে। ইট ডিপেন্ডস যে এই রিজিয়নে তো মোবিলিটি কমেছিল, কিন্তু ক্যারিয়ার কনসেন্ট্রেশন র্যাপিডলি রাইজ করেছিল। কোশ্চেন হলো, আমরা জানি যে এই জায়গায় কিন্তু ইলেকট্রন সংখ্যা খুব কম, অল্প কিছু ইলেকট্রন আসে ডোপিং থেকে। তো কোশ্চেন আসতে পারে যে এই জায়গাটায় কি টেম্পারেচার বাড়লে কন্ডাক্টিভিটি বাড়বে নাকি কমবে? কারণ এখানে টেম্পারেচার বাড়লে কনসেন্ট্রেশন বাড়বে মেটাল, এবং এটার মাঝামাঝি। এটা মেটালের ক্ষেত্রে মোবিলিটি কমে, টেম্পারেচার বাড়লে কনসেন্ট্রেশন অফ ক্যারিয়ার বাড়ে না। আর ইন্ট্রিনসিকের ক্ষেত্রে মোবিলিটি কমে কিন্তু কনসেন্ট্রেশন খুব দ্রুত বাড়ে। এক্সট্রিনসিকের ক্ষেত্রে সিচুয়েশনটা মাঝামাঝি। এখানে ক্যারিয়ার কনসেন্ট্রেশন মেটালের মতো ফিক্সড থাকে না, আবার ইন্ট্রিনসিকের মতো বাড়েও না। বোঝা যাচ্ছে? এই পয়েন্টটা স্যার একটু ভাবতে হবে, এটা প্রথমেই বুঝলাম না, একটু ভাবলে হয়তো বুঝতাম। কেন মেটালের ক্ষেত্রে কি ইলেকট্রন বাড়ে টেম্পারেচার বাড়াইলে? না স্যার, মেটালের ব্যাপারটা মেটাল আর ইন্ট্রিনসিক বুঝলাম, কিন্তু এক্সট্রিনসিকের ক্ষেত্রে ব্যাপারটা এভাবে আগে কখনো ভেবে দেখি। কেন? এক্সট্রিনসিকের ডেফিনিশন কি? এক্সট্রিনসিক কাকে বলে বলো তো? যখন মাইনরিটি ক্যারিয়ার জাম্প করে না টেম্পারেচার বাড়াইলে? টেম্পারেচার বাড়লে স্যার ক্যারিয়ার কনসেন্ট্রেশন বাড়বেই, এবং হ্যাঁ টেম্পারেচারে জাম্প তো করবেই, তাহলে করবে যদি ডোনাল্ড লেভেল। তাহলে সেটাই বলা হচ্ছে এখানে যে মেটালের ক্ষেত্রে টেম্পারেচার বাড়ালে ক্যারিয়ার কনসেন্ট্রেশন বাড়তেছে না, ফিক্সড থাকতেছে। আর ইন্ট্রিনসিকের ক্ষেত্রে ক্যারিয়ার কনসেন্ট্রেশন বাড়াইলে, টেম্পারেচার বাড়ালে ক্যারিয়ার কনসেন্ট্রেশন র্যাপিডলি গ্রো করে, যেহেতু ইন্ট্রিনসিকে জাম্প করতেছে ইলেকট্রন সব ভ্যালেন্স সাইড কন্ডাকশনে। আর এক্সট্রিনসিকের ক্ষেত্রে টেম্পারেচার বাড়ালে অল্প পরিমাণ ক্যারিয়ার কনসেন্ট্রেশন বাড়ছে। এগুলো যাচ্ছে পরে, সেটাই বলা হচ্ছে। বোঝা যাচ্ছে? স্যার এখন মোটামুটি বুঝতে পেরেছি, কেননা দুই ক্ষেত্রে স্যার থার্মাল ডিপেন্ডেন্স রয়েছে। জাম্পিং তো অবশ্যই থার্মালি হবে। ক্যারিয়ার কনসেন্ট্রেশন তিন ক্ষেত্রেই টেম্পারেচার কনসেন্ট্রেশন মানেই হচ্ছে টেম্পারেচার থার্মালের কারণে, কিন্তু মেটালের ক্ষেত্রে সুযোগই নেই ক্যারিয়ার কনসেন্ট্রেশন বাড়ার। ইন্ট্রিনসিকের ক্ষেত্রে অনেক বাড়বে, এক্সট্রিনসিকের ক্ষেত্রে অল্প বাড়বে। সো এখানে যখন মোবিলিটি ড্রপ করে তখন কন্ডাক্টিভিটি অবশ্যই ড্রপ করে যায়। সমস্যা মেটালের ক্ষেত্রে মোবিলিটি ড্রপ করলে কন্ডাক্টিভিটি অবশ্যই ড্রপ করবে। ইন্ট্রিনসিকের ক্ষেত্রে মোবিলিটি ড্রপ করলেও এটাকে ওভারকাম করে হচ্ছে টু মাচ হায়ার নাম্বার অফ কনসেন্ট্রেশন অফ ক্যারিয়ার।
কিন্তু এই জোনে দুটোর মধ্যে কম্পিটিশনটা বেশ হাই। এখানে মোবিলিটিও ড্রপ করে, ইলেকট্রন কনসেন্ট্রেশনও বাড়ছে। এই জায়গাটা ডিপেন্ড করে আসলে যে কে উইন করবে, বুঝা যাচ্ছে? এটা একটু দেখতে হবে, এটা একটু দেখতে হবে যে কিভাবে কে উইন করে, সেটা আমরা দেখবো। ফাইন, সমস্যা নেই। নাও আমরা যদি এন টাইপের কথা বলি, কোথায় ই টাইপের কথা যদি বলি, এটা ওই সেম সিলিকন স্ট্রাকচারটা দেখানো হচ্ছে। ই টাইপের ক্ষেত্রে যখন সিলিকনের জায়গায় বোরন এসে বসলো, তখন বোরন 3টা ইলেকট্রন নিয়ে আসছে, একটা সিলিকন সিলিকন সিলিকন, 3 জায়গায় 3টা। এই ছবিটা একটা স্টেপ পরের ছবি, কনফিউজিং ছবিটা, বইয়ের থেকে নেওয়া যদিও। সো সিলিকন যখন বোরনের সাথে এই বন্ডটা ভেঙে যায়, রাইট, ভেঙে গেলে সিলিকন একটা ইলেকট্রন নিয়ে চলে যায়, সিলিকনের আরেকটা ইলেকট্রন এখানে শর্ট পড়ে, যেখানে হোল হয়। এটা পরের স্টেপটা দেখাচ্ছে। যখন হোল হয়ে যায় তখন ভিতরে একটা ড্রাইভিং ফোর্সের কারণে ইলেকট্রনগুলো ফ্লো করতে পারে। কোনো বন্ড যদি লুজ হয়ে যায়, সিলিকনের সব বন্ড লুজলি বন্ড স্ট্রংলি বন্ডেড কিন্তু থাকে না, যেটা গতবার বলছিলাম। থার্মাল এনার্জি পেলে কিছু কিছু বন্ড লুজলি বন্ডেড হয়, তখন ওই ফ্রি ইলেকট্রনগুলো কিন্তু কিছুটা ফ্লো করতে পারে, কিছুটা ফ্লো করতে পারে। এটা পরবর্তীতে আমরা দেখাই যে বেসিক্যালি হোলটা কোথায় উঠে যায়, আমাদের অ্যাকসেপ্টর লেভেলে পাওয়া যায় যখন থার্মাল এনার্জি পায়। বাট একটা ইলেকট্রন শর্ট পড়ছে, এখানে পড়লে এখানে একটা হোল ক্রিয়েট হয়। যদি কোনো লুজলি বন্ডেড ইলেকট্রন থাকে, তখন সিলিকনের এই ধরনের মতো করে লুজলি বন্ডেড ইলেকট্রন থাকলে ভেতর থেকে এসে ওই হোলে চলে আসে। সেভাবে করে তখন আমাদের পি টাইপের ক্ষেত্রে মেজরিটি ক্যারিয়ারটা হোল হয়ে যায়। সো এভাবে আমরা এন টাইপ এবং পি টাইপটা দেখতে পাচ্ছি। আমরা যদি এন টাইপ এরিয়াটা দেখি, মেজরিটি ক্যারিয়ার বলি, তো এন টাইপ এক্সেস ইলেকট্রন থাকে। সো আমরা যখন ভোল্টেজ অ্যাপ্লাই করি, সো ভোল্টেজ তো অলওয়েজ পজিটিভ থেকে ইয়ে থেকে যাবে। এখানে ইলেকট্রন দেখাচ্ছে, হোল হচ্ছে, এটা হচ্ছে সরি, এটা আমি কোন ছবিটা দেখেছি, এটা হচ্ছে এন টাইপ। এখানে ছবিটা মনে হয় উল্টা বসানো হয়েছে, রাইট? অবভিয়াসলি ফ্রি ইলেকট্রন, এটা হচ্ছে এন টাইপের ছবি। ছবিটা চেঞ্জ করতে হবে, ছবিটা চেঞ্জ করতে হবে। এখানে হোল দেখাচ্ছি না, এটা হচ্ছে পি টাইপ। ছবিটা চলে আসছে এন টাইপের, স্লাইডটা চেঞ্জ হবে, ঠিক আছে? সো এখানে হচ্ছে দেখো, এই যে ফ্রি ইলেকট্রন, ইলেকট্রনগুলো ফ্লো করছে, ফ্রি ইলেকট্রন। ও না, ঠিকই আছে তো, এখানে ফ্রি ইলেকট্রন, ও ফাইন, ছবি ঠিকই আছে, অসুবিধা নেই। এখানে এটা হচ্ছে ফ্রি ইলেকট্রন, হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার, হোল হচ্ছে আমাদের ওভার নাম্বার করছে, আউট নাম্বার। সো হোল গুলো হচ্ছে এখানে মেজরিটি ক্যারিয়ার। যেহেতু আমরা নর্মালি জানি কারেন্টের ডেফিনিশন হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভ, সো সেই ডেফিনিশন অনুযায়ী হোল গুলো এদিকে যাচ্ছে, আর ইলেকট্রন অবশ্যই এদিকে যাবে, কিন্তু ইলেকট্রন সংখ্যা হবে কম, ততক্ষণ মাইনরিটি ক্যারিয়ার। যদি আমরা ইয়েতে চলে যাই, এন টাইপে চলে যাই, তাহলে দেখা যাবে যে মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রন সংখ্যা বেশি, রাইট থেকে লেফটের দিকে। যেটা হল কারেন্ট দিয়ে যখন করা হয়, তখন হল কারেন্টের খুব ডিটেইলে আমরা যাচ্ছি না, ওদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে হল কারেন্ট নিয়ে। বলছিলাম কন্ডাক্টিভিটির কথা। কন্ডাক্টিভিটিটা এরকম, কন্ডাক্টিভিটিটা হচ্ছে, আমরা দেখিয়েছি যে টেম্পারেচার যখন বাড়ানো হয় তখন কি হয়, কনসেন্ট্রেশন বাড়ে, 200 এর দিকে এসে ফিক্স হয়ে যায়, পরে আবার ইন্টেনসিভ বিহেভিয়ার শো করে। এই রিজিয়নে আসলে নাম্বার অফ ইলেকট্রন খুবই অল্প, এই কারণে খুব সামান্য কিছু কন্ডাক্টিভিটি পাওয়া যায়। টেম্পারেচার বাড়ালে যে রেশিওতে ইলেকট্রন বাড়ে, তার চেয়ে থার্মাল ভাইব্রেশন বলো বা স্ক্যাটারিং বলো, মোবিলিটিটা কিন্তু ড্রপ করে যায়, ফলে কন্ডাক্টিভিটি ড্রপ করে, বেসিক্যালি উইন করতে পারে না ইলেকট্রন নাম্বার, বুঝা যাচ্ছে? সো আমরা দেখতে পাই যে লোয়ার টেম্পারেচার জোনে যখন টেম্পারেচার রাইজ করা হয়, তখন এক্সট্রিনসিকের
অ্যাকসেপ্টর লেভেল থেকে যখন অ্যাকসেপ্টর লেভেলে যখন হোল গুলো করে অথবা ডোনার লেভেল থেকে যখন ইলেকট্রন গুলো জাম্প করে তখন সংখ্যাটা খুব কম হয়, সে তুলনায় আমাদের স্ক্যাটারিং বেশি হয়, ফলে মোবিলিটি ড্রপ করে এবং মোবিলিটিটাই উইন করে। বোঝা যাচ্ছে? তার মানে এই যে অংশটুকুতে আসলে এক্সট্রিনসিকের লো টেম্পারেচার এক্সট্রিনসিকের জন্য লো টেম্পারেচার এক্সট্রিনসিকের জন্য বেসিক্যালি বিহেভিয়ারটা মেটালিক। তার মানে টেম্পারেচার যদি বাড়ানো হয় কন্ডাক্টিভিটি ড্রপ করবে। বোঝা যাচ্ছে? সো এই জায়গাটায় কন্ডাক্টিভিটি ড্রপ করবে। রিজনটা কি? এখানে সেমিকন্ডাক্টর বিহেভিয়ার অনুযায়ী ইলেকট্রন সংখ্যা বাড়লেও মেটালিক বিহেভিয়ারের চেয়ে বা যে সব জায়গাতেই এটা থাকে, আমরা যদিও মেটালিক বিহেভিয়ার বলি যে মোবিলিটি, সেই মোবিলিটিটা ড্রপ করার কারণে কন্ডাক্টিভিটি ড্রপ করে। কিন্তু যখনই হাই টেম্পারেচারে ইন্ট্রিনসিক বিহেভিয়ার শুরু হয়ে যায় তখন প্রচুর ইলেকট্রন জাম্প করে, তখন অনেক বেশি ইলেকট্রন জাম্প করে। যখন অনেক বেশি ইলেকট্রন জাম্প করে তখন মোবিলিটি ড্রপটা আর সিগনিফিকেন্ট থাকে না কম্পেয়ার টু দ্য নাম্বার অফ ইলেকট্রন। এর রেজাল্ট তখন আমাদের কন্ডাক্টিভিটিটা কন্টিনিউয়াসলি রাইজ করতে থাকে। কিন্তু এটা ওভারঅল কার্ভটাই হচ্ছে একটা আইডিয়া দেওয়া হচ্ছে ND 10⁻12 অ্যাটম পার সেন্টিমিটার কিউব লেভেলের ডোপিং এর জন্য। ডোপিং যদি যথেষ্ট পরিমাণ করা হয় তাহলে কিন্তু এক্সট্রিনসিকের জন্য এই জোনটা ইফেক্ট থাকে না। ডোপিং যদি যথেষ্ট করা হয় তার মানে কি, আমার ডোনার বা অ্যাকসেপ্টর লেভেলে যথেষ্ট সংখ্যক ইলেকট্রন আছে, সেই ক্ষেত্রে কি হচ্ছে, এই সংখ্যাটা কিন্তু এই সংখ্যাটার কাছাকাছি, তখন অনেক বেশি ইলেকট্রন এখানে থাকে, ফলে কি হবে, দুই পাশের পার্থক্য কমে আসবে। ফলে আমরা দেখতে পাই যে শুরুতেও স্ক্যাটারিং এর তেমন কোনো মেজর ইফেক্ট নাই, পরবর্তী ইন্টেন্সিকের কারণে রাইজের তেমন মেজর ইফেক্ট নাই। ওভারঅল কন্ডাক্টিভিটি মোর অর লেস কনস্ট্যান্ট। তার মানে শুরুতে যে পরিমাণ ইলেকট্রন অলমোস্ট ডোনার থেকে আসে সেটা অলমোস্ট ইন্ট্রিনসিকের কনসেন্ট্রেশনের মতো, কিন্তু কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। খেয়াল করে দেখতে মনে হচ্ছে একই রকম, আসলে এই অংশটুকুতে কে কাজ করছে, এক্সট্রিনসিকের অ্যাকসেপ্টর বা ডোনার লেভেল, আর এইটুকুতে ইন্ট্রিনসিক লেভেল। দেখতে একই রকম মনে হচ্ছে, বাট আসলে বেসিক্যালি বিষয়টা হলো যে ডোপিং এর পরিমাণটা বেশি। সো ডোপিং যদি পর্যাপ্ত করা হয় সাফিসিয়েন্টলি, তাহলে কিন্তু ওভারঅল বিহেভিয়ারই ইন্ট্রিনসিকের মতো থাকবে। বরঞ্চ আমরা যদি ম্যাগনিটিউডের কথা চিন্তা করি তাহলে সে ম্যাগনিটিউডে কন্ডাক্টিভিটি আরো বেশি পাওয়া যাবে, এবং সেটাই ন্যাচারাল, বিকজ এক্সট্রিনসিক মানে তুমি ইন্টেনশনালি অ্যাডিং করছো, সো ক্যারিয়ার কনসাম্পশন বেশি হওয়া উচিত। বুঝে গেছে? সো এটি হচ্ছে আমাদের বেসিক কেয়ার। ওপরের কার্ভটার ক্ষেত্রে যখন 10⁻16 অ্যাটমস পার কিউবিক সেন্টিমিটার, ওই কার্ভের ক্ষেত্রে স্যার টেম্পারেচার বাড়লে মোবিলিটিও তো স্যার তাহলে ড্রপ করার কথা। মোবিলিটি অলওয়েজ ড্রপ করে, এটা তো মোবিলিটি চার্জ কনসেন্ট্রেশন তো স্যার যদি ওই একই অনুপাতে না বাড়ে তাহলে তো স্যার কন্ডাক্টিভিটি কনস্ট্যান্ট থাকবে না। 10⁻16 এটা 12 না স্যার। হ্যাঁ, চার্জ ক্যারিয়ার তো বাড়ছেই, তোমার ডোপিং অনেক হাই, এখানে তো চার্জ ক্যারিয়ার খুব দ্রুত বাড়বে। আর ওখানে কি চার্জ ক্যারিয়ার কম দ্রুত বাড়ে, কিন্তু তবুও খুবই কম, এখানে খুবই কম। স্যার আমি 10⁻16 এর কথা বলছি। 10⁻16 এর কার্ভটা এটা 300 এর পর থেকে ওই অংশটাকে কি স্যার আর আর নতুন করে তো চার্জ কন্ডাক্টর তো কিছু হলেও তো অ্যাড হতে হবে, নইলে স্যার যে হারে স্ক্যাটারিং বাড়ছে সেটাকে যদি ওভারকাম করতে হয় তাহলে তো আরো কিছু এক্সট্রা চার্জ ক্যারিয়ার লাগবে, তাই নয় কি? নাকি স্যার স্ক্যাটারিং এই রিলেটিভলি কম রেটে বাড়ে? না না না, তুমি আবার বলো। চার্জ ক্যারিয়ার, এই জন্য তো চার্জ ক্যারিয়ার কন্টিনিউয়াসলি বাড়ে, বিকজ এটা তো ইন্ট্রিনসিক বিহেভিয়ার, তার তো ভ্যালেন্টাইন থেকে প্রচুর ইলেকট্রন জাম্প করে। তাহলে স্যার এটা এত স্লোলি বাড়ে কেন? ও আচ্ছা, বুঝতে পারছি। তোমার কথা হচ্ছে যে এই পাশে তো তোমার কোনোখানেই ডোপিং এর ইফেক্ট নাই, রাইট? তুমি বলতে চাচ্ছ যে এই পাশে তো ডোপিং এর ইফেক্ট নাই, কারণ অলমোস্ট ম্যাক্সিমাম ইলেকট্রন এইটুকুর মধ্যেই জাম্প করে উঠে গেছে, তাহলে এই পাশে এসে বিহেভিয়ারটা চেঞ্জ হচ্ছে না কেন, তাই তো? মানে উপরের কার্ভটার ক্ষেত্রে এটা টেম্পারেচার বাড়লে কন্ডাক্টিভিটি স্টিপলি বাড়ছে না কেন, এত স্লোলি বাড়ছে কেন? আচ্ছা, বুঝতে পারছি তোমার কথা, যে এই পাশে কন্ডাক্টিভিটি বাড়তেছে না কেন। আচ্ছা, কন্ডাক্টিভিটি কেন বাড়তেছে না বলি তোমাকে এবার। সেটা হলো আচ্ছা হ্যাঁ, তুমি যে অ্যাঙ্গেল থেকে চিন্তা করছো আমি বুঝতে পারছি, আমি তোমাকে বোঝাই। তুমি চিন্তা করতেছো যে এখান থেকে এইভাবে দ্রুত বাড়লো,
এখানে কেন বাড়লো না, তাই না? জি আচ্ছা, স্যার। উল্টা দিক থেকে চিন্তা করো, এখানে ইলেকট্রন বাড়ার কারণে ম্যাক্সিমাম কোন কন্ডাক্টিভিটি যেটা এই জায়গাটায়, তাই না? আচ্ছা, এখানে এই জায়গাটায় কম ছিল কেন? বিকজ সাফিসিয়েন্টলি, আমি তোমাকে বোঝাইতে পারবো কিনা আমি জানি না, আমি ট্রাই করি। না আমি তোমাকে বোঝাই, আমি তোমার কোশ্চেনটা পুরোপুরি বুঝতে পারছি। কি বুঝতেছো? তোমার কোশ্চেনটা হলো এই জায়গাটায় কন্ডাক্টিভিটি বাড়ছে, আমি শুধু ডান দিকটা ড্র করলাম, হ্যাঁ, এই জায়গাটায় কেন অলমোস্ট ফিক্সড। ওকে, আচ্ছা আমি এই জায়গাটা প্রথমে বিহেভ এক্সপ্লেইন করি। নরমাল ইন্টেন্সিক এর ক্ষেত্রে এই জায়গাটা তো আগের অংশ শেষ, এটার সাথে কোনো রিলেশন নাই, রাইট? ইউজুয়ালি ধরে নেই নাই, আসলে আছে, ধরে নেই নাই। যখন এই জায়গাটায় থাকে তখন এই জায়গাটায় কি হয়, অল ইন্ট্রিনসিক অলরেডি উপরে চলে গেছে, তাই না? অল এক্সট্রিনসিক সে তার কাজ শেষ করে দিচ্ছে লো ডোপিং এর ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, এখন মনে করো এই অংশে কি হচ্ছে, এই টেম্পারেচারে মনে করো দুইটা ইলেকট্রন জাম্প করে উপরে উঠলো, রাইট? দুইটা। একটু পরে দেখা গেল আরো কিছু জাম্প করলো, ইলেকট্রন সংখ্যা 8টা হলো। এই সংখ্যায় আরেকটু জাম্প করে ইলেকট্রন সংখ্যা 10টা হলো। 10টার কারণে ওভারঅল এই কন্ডাক্টিভিটি পাইলাম, রাইট? আচ্ছা, এখন খেয়াল করো পরের কারণে দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম টেম্পারেচারে কিন্তু 10 না, কয়টা আছে? অনেক বেশি ইলেকট্রন, তাই না? সেই ইলেকট্রনটা কোথা থেকে আসছে? এই জোন থেকে আসছে, তাই তো? আচ্ছা, এখন এই যে বাড়ছে, বাড়ার কারণটা কি? বাড়ার কারণটা হচ্ছে যে এখানে ছিল 10, এখানে ছিল 8, এখানে ছিল 2। তো দেখতে দেখা যাচ্ছে যে এটা আসলে খুব সহজে এক্সপ্লেন করা যায় না, তারপর আমি বোঝাচ্ছি যে এখানে যেটা হচ্ছে এই জায়গাটা যে লো ইলেকট্রন ছিল এই ঘটনাটা এখানে ঘটে না। এখানে ইলেকট্রন সংখ্যা এই টেম্পারেচারেও বেশি। তুমি যদি এই টেম্পারেচারে ক্যালকুলেট করো তাহলে এখানে ইলেকট্রন পাইছো কয়টা? 2টা। আর এখানে পাইছো 8টা। তুমি যদি এটার ক্ষেত্রে ক্যালকুলেট করো তাহলে দেখবা যে এই টেম্পারেচারে ইলেকট্রন সংখ্যা বেশি, নট মোবিলিটি, যেটা তুমি কোশ্চেন করলা যে ইলেকট্রনটা দ্রুত বাড়বে না মোবিলিটিটা কম দ্রুত বাড়বে, তাই না? মানে মোবিলিটির সমস্যাটা কম বেশি হবে, তা না। আমাদের তো জানি মোবিলিটির সমস্যাটা মোরাললেস একই থাকবে, কিন্তু আসলে ইলেকট্রন সংখ্যা ক্যালকুলেট করলে দেখা যাবে ইলেকট্রন সংখ্যাটা বেশি হয়ে গেছে। কোশ্চেন আসতে পারে তাহলে ইলেকট্রন সংখ্যাটা কিভাবে বেশি হলো, তাই না? ইলেকট্রন সংখ্যাটা কিভাবে বেশি হলো? ইলেকট্রন সংখ্যা বেশি হওয়ার একটা রিজন হচ্ছে যে এই জোনের যে ইলেকট্রন, এই জোনের ওভারডোপিং এর কারণে ইলেকট্রন অনেক দ্রুত বেড়ে থাকে এবং সে পুরোপুরি ডিপ্লিটেড হয়ে গেলেও এই জায়গাটা অলরেডি আগে থেকে গিয়ে অনেকগুলো ইলেকট্রন বসে থাকে। বোঝা যাচ্ছে? ইলেকট্রন সংখ্যা, এটা তো অ্যাবসলিউট ইলেকট্রন সংখ্যা, তার উপরে কয়টা আছে, সেখানে অলরেডি উপরে গিয়ে বেশ কিছু ইলেকট্রন বসে থাকে। ফলে অল্প সংখ্যক ইলেকট্রন যদি আমি ধরেও নিই 2টার 8টা উঠছে এই টেম্পারেচারে, 10-এ গেলে কনস্ট্যান্ট হওয়ার কথা ছিল, রাইট? 2টার 8টা, কিন্তু আগেই কিছু ইলেকট্রন গিয়ে বসে থাকে, মনে করো 4টা আর 2টা। তো দেখতে দেখা যায় ওভারঅল ওই জায়গাটা ইলেকট্রন সংখ্যা বেশি। এটা গেল একটা বিষয়। সেকেন্ড বিষয় হলো যখন এক্সেসিভ ডোপিং করা হয় তখন কিন্তু ব্যান্ড গ্যাপ অলরেডি কমে যায়। বোঝা যাচ্ছে? ব্যান্ড গ্যাপ কিন্তু টিউনিং হয়ে যাচ্ছে। তো ব্যান্ড গ্যাপ যখন টিউনিং হয় তখন আগের টেম্পারেচার রাইজের সাথে যেভাবে ইলেকট্রন জাম্প করছে, এখন টেম্পারেচার রাইজ করলে ইলেকট্রন কি তার চেয়ে অনেক বেশি কুইকলি রাইজ করবে না? তো ব্যান্ড গ্যাপ কিন্তু টিউন হয়ে গেছে। ফলে আমি যদিও ছবিতে দেখাচ্ছি এখানে যে এখানে কিন্তু ব্যান্ড গ্যাপের কোনো ইফেক্ট দেখানো হচ্ছে না তোমাদের ছবিতে, তোমাদের ছবিতে শুধু বলা হচ্ছে যে কন্ডাক্টিভিটি চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এই ছবির ব্যান্ড গ্যাপ আর এই ছবির ব্যান্ড গ্যাপ কিন্তু সেম না। এখানে ব্যান্ড গ্যাপ হয়তো 1 ইলেকট্রন ভোল্ট, এখানে ব্যান্ড গ্যাপ হয়তো 0.6 ইলেকট্রন ভোল্ট। তো তোমাকে যেটা দেখানো হচ্ছে এটা হচ্ছে জাস্ট ওভারঅল কন্ডাক্টিভিটি। এই ওভারঅল কন্ডাক্টিভিটির উপরে ইফেক্ট আছে কার? নাম্বার অফ ইলেকট্রন কনসেন্ট্রেশন ক্যারিয়ার এবং মোবিলিটি। বাট এখানে কিন্তু আরেকটা জিনিস অবশ্যই আছে, যেহেতু কন্ডাক্টিভিটি, সেটা হচ্ছে কি পরিমাণ ক্যারিয়ার কনসেন্ট্রেশন। তো বলছি ইফেক্টিভলি কে কখন জাম্প করলো, আর জাম্প করলো কখন সেটা তো ডিপেন্ড করে তোমার ব্যান্ড গ্যাপের উপর। তো ব্যান্ড গ্যাপ তো অবভিয়াসলি তোমার কমে যায় যখন তুমি এক্সেসিভ ডোপিং করো। সাইডওয়ে, আমরা বলি যে সাইডওয়ে ব্যান্ড গ্যাপ ক্রিয়েট হয়, ঠিক আছে? মানে ডিফেক্ট গুলো পিট ব্যান্ড ভ্যালেন্স এবং কন্ডাকশনের মাঝখানে ডিফেক্ট স্টেট ক্রিয়েট করে, এবং ডিফেক্ট স্টেট যখন ক্রিয়েট করে তখন স্বাভাবিকভাবেই তোমার ব্যান্ড গ্যাপ কমে যায়। ব্যান্ড গ্যাপ কমে গেলে এই অংশটার মধ্যে ইলেকট্রন অনেক বেশি জাম্প করে। তার মানে খেয়াল করো এখন আরেকটা টার্ম আসতেছে, সেটা হচ্ছে কি পরিমাণ ইলেকট্রন ক্রিয়েট হচ্ছে। আসলে ক্রিয়েট না, আমরা ক্রিয়েট বলতে কিন্তু জাম্পটাকে বুঝাইতাম, তাই না? এই জিনিসটা আসলে কি ছিল, ভ্যালেন্স থেকে কন্ডাকশনে কি পরিমাণ জাম্প করতেছে। তো ব্যান্ড তুমি ক্যারিয়ার কনসেন্ট টেম্পারেচার বাড়ানোর কারণে জাম্পটা বাড়ছিল,
এখন যদি টেম্পারেচার বাড়ানোর কারণে ব্যান্ড গ্যাপ কমে যায়, তাহলে জাম্পের ক্ষেত্রে আরেকটা প্যারামিটার ইনক্লুডেড হলো, ড্রাইভিং ফোর্স, সেটা হচ্ছে ব্যান্ড গ্যাপ কমে যাচ্ছে। এই কারণে এটা আরেকটা বিষয় ইয়ে হচ্ছে। আরো একটা বিষয় হচ্ছে এখানে কন্ডাক্টিভিটি কম, তাই না? কন্ডাক্টিভিটি যদি 10 হয়, 10-এর মধ্যে 2 অ্যাড করলে কত বেড়ে যায়? 20%। আর এই 2 যদি তুমি 12-এর মধ্যে অ্যাড করো তাহলে তো পার্সেন্টেজটা অনেক কমে যায়, বা 15-এর মধ্যে। কিছুটা কমবে। এটা ছিল 10, এটা ছিল কত? প্রায় 3 গুণ, 30, এটা হচ্ছে 35। সো এরকম অনেক বিষয় আছে, বুঝছো? তুমি হঠাৎ করে যদি দেখার চিন্তা করো তাহলে আসলে মিসগাইডেড হবা। আমি হয়তো তোমাকে এখন বোঝানোর জন্য একটা ব্যাখ্যা দিলাম, আসলে এত সহজে এই দুইটার মধ্যে কম্প্যারিজন টানা যাবে না। আমি এখন জাস্ট তোমাকে স্যাটিসফাই করার জন্য কিছু এক্সপ্লেনেশন দিলাম, বাট বেসিক্যালি এই দুইটাকে এত সহজে এক্সপ্লেন করা যাবে না। আমরা হচ্ছে এখানে আমার গ্রাফটা অ্যাবসলিউট ভ্যালু না, বোঝা গেছে? এখানে আমি গ্রাফটাকে অ্যাবসলিউটলি বুঝতে চাই না। তুমি যেটা বলছো ঠিক আছে, এটা কেন সমান হয়ে গেল, এটা কেন ইনক্রিজ, এইটার অ্যান্সারটা আমরা আসলে এই গ্রাফ দিয়ে প্রেজেন্ট করতেছি না। এই গ্রাফ দিয়ে আমরা শুধু এটাই বুঝাচ্ছি এখানে ড্রপ করে ইনক্রিজ করছে, এখানে ড্রপ করে নেই, বোঝা গেছে? আমার গ্রাফের মেইন ফোকাসটা আসলে ওখানে। এই গ্রাফের যদি আমি আরো অনেক দিকে তাকাই, যেমন তুমি এখন বলতে পারো যে তার এইখানে অ্যাবসলিউট সংখ্যা বাড়লো, এতটুকু কেন বাড়লো, এই হাইটের তুলনায় এখানে 10% হাইট মনে হচ্ছে। আমি যদি সেইগুলো বোঝার চেষ্টা করি, অবভিয়াসলি আমার লেকচার ম্যাটেরিয়াল এটার জন্য এখানকার এনাফ না। এই গ্রাফটার অবশ্যই আরো অনেক কিছু আছে স্টাডি করার মতো, ঠিক আছে? আমরা সেখানে যাচ্ছি না, বাট আমাদের মেইন ফোকাসটা হচ্ছে আসলে এখানে ড্রপ করে নাই, ঠিক আছে? অন্য ট্রেন্ডগুলো বোঝা যাবে, বাট অনেক স্টাডির প্রয়োজন পড়বে, ঠিক আছে? আমরা আরেকটু অন্যদিকে চলে যাই। আমরা আরেকটা জিনিস, সেখানে এগুলোর খুব বেশি যাব না, সেটা হলো যে এগুলোর ইকুয়েশন আছে। হ্যাঁ, আমি ইকুয়েশন গুলো আর দেই নেই, সেটা কমপ্লিকেটেড হয়ে যাবে। সেটা হচ্ছে যে ফার্মি এনার্জিটা কিভাবে চেঞ্জ হয়, এটা ডিপেন্ড করে তোমার ইফেক্টিভ ডেনসিটি স্টেট এবং ডোপিং কনসেন্ট্রেশনের রেশিও লগারিদমের উপর। ইকুয়েশন গুলো বইতে আছে, তোমরা পাবা। সো যেটা হয় যে ফার্মি লেভেলটা কোথায় থাকে? ফার্মি লেভেলটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন পাওয়ার পসিবিলিটি এবং নাম্বার অফ হোল পাওয়ার পসিবিলিটি যেখানে ইকুয়াল, তাদের মাঝখানে। একটা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরে নাম্বার অফ ইলেকট্রন পাওয়ার পসিবিলিটি ইন ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড এবং নাম্বার অফ হোল পাওয়ার পসিবিলিটি ইন ভ্যালেন্স ব্যান্ড ইকুয়াল হওয়ার কারণে আমরা দেখেছিলাম যে মাঝখানে থাকে ইয়েটা, তাই না? ফার্মি লেভেলটা। কিন্তু যখন এন টাইপ বা পি টাইপ তৈরি হয়, তখন ইনিশিয়ালি ভ্যালেন্স থেকে কোনো ইলেকট্রন জাম্প করে না, বরঞ্চ ইলেকট্রন গুলো থাকে কোথায়? ডোনার লেভেলে। এই ইলেকট্রন গুলো জাম্প করে উপরে যায়। তো আমাদের তখন পুরো ম্যাথমেটিক্সটা চলে আসে এইটুকুর মধ্যে। অনেকটা এটাই হচ্ছে ভ্যালেন্স ব্যান্ডের বিহেভিয়ার শো করে, ঠিক আছে? ডোনার লেভেলটা। সো এই জায়গাটা খেয়াল করো, শুধু ছোট্ট এই জায়গাটা, যেটা রুম টেম্পারেচারে ইলেকট্রন পাওয়ার পসিবিলিটি এখানে যা, হোল ক্রিয়েটের পসিবিলিটি এখানে, একটা ইলেকট্রন এখানে চলে আসলে একটা হোল এখানে তৈরি হয়, রাইট? তখন ভ্যালেন্স ব্যান্ডের কোনো ইফেক্ট নাই। তার মানে আমাদের এই জায়গাটায় থাকবে ফার্মি লেভেল, এই জায়গাটায় থাকবে ফার্মি লেভেল। আর পি টাইপের ক্ষেত্রে এই জায়গাটায় থাকবে ফার্মি লেভেল। টেম্পারেচার যখন বাড়াই তখন কি হয়? এখান থেকে ইলেকট্রন জাম্প করতে থাকে, এবং আমরা দেখেছি 200-র দিকে এসে সবগুলো ইলেকট্রন জাম্প করে যায়, তাই না? 200-র দিকে যখন সবগুলো ইলেকট্রন জাম্প করে যায় তখন কি হয়? তখন ইলেকট্রন ইন্ট্রিনসিক বিহেভিয়ার শো করে সেমিকন্ডাক্টর, এখান থেকে জাম্প করে। তখন ইলেকট্রন এবং হোলের পসিবিলিটি কোথায়? ভ্যালেন্স এবং কন্ডাকশনের মাঝখানে। তার মানে ফার্মি লেভেলটা শুরুতে থাকে ডোনার অ্যাকসেপ্টরের সাথে ভ্যালেন্স কন্ডাকশনের গ্যাপের মাঝখানে। টেম্পারেচার বাড়লে ফার্মি লেভেলটা ধীরে 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 চেঞ্জ করে সে কিন্তু -Eg/2 তে চলে আসে, কন্ডাকশন থেকে ড্রপ করে, এবং এটা ভ্যালেন্স থেকে ধীরে ধীরে টপে যায়। দেখো ধীরে 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 রাইজ করে, এভাবে করে ফার্মি লেভেলটা চেঞ্জ করে, এভাবে করে ফার্মি এনার্জি চেঞ্জ। তো এই লাইনটা এখন তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট না, এই চেঞ্জটা, কিন্তু এই ধরনের হিউজ চেঞ্জ তোমরা যদি ইন্টারেস্টেড হও, আমি চাচ্ছি না বারবারই, কারণ এটা আসলে বারবারই বলো তোমাদের কারণে মেনলি না, আমার নিউজ সিলেবাস তৈরি করার কারণে আমাদের অর্গানাইজে কিছু ঝামেলা হচ্ছে, ফলে আমি যাই নাই। বাট তোমরা ইন্টারেস্ট হলে এই যে কনসেপ্টটা খুব কাজে লাগবে তোমাদের, এই কনসেপ্ট গুলো যখন তোমরা পিএন জাংশন, ডায়োড বা ডিভাইস বা কম্পাউন্ড সেমিকন্ডাক্টর গুলো দেখবা, তখন দেখবে যে এই কার্ভ গুলো খুব ইম্পর্টেন্ট, কিভাবে চেঞ্জ হচ্ছে ফার্মি লেভেল গুলো কন্টিনিউয়াসলি ও থ্রু দ্য স্ট্রাকচার বুঝতে সাহায্য করে। আর একটা জিনিস হলো যে তোমাদের একটা জিনিস আমি পড়াই নাই, এটা আজকে আরম্ভ ভাবছিলাম, পরে দেখলাম টপিক চেঞ্জ হয়ে গেছে অনেক, বা তোমাদেরকে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে ইফেক্ট অফ টেম্পারেচার অন ফার্মি লেভেল। এই একটা ছোট টপিক তোমাদেরকে বাদ দিয়ে গেছিলাম, এটা তোমরা নিজেরা একটু দেখে নিতে পারো, কোনো এক সময় দেখাতে পারি। সেটা হলো ফার্মি লেভেলের
আমার স্ট্রাকচারটা কোন স্লাইডে ছিল আর পরে নাকি আর আগে ছিল এই যে টেম্পারেচার যত বাড়ানো হয় এই কার্ভ গুলো শুধু তত ইয়ে হয়ে যায় আর বুঝছো এগুলো আরো রাইজ করে যায় বুঝতে পারতেছো টেম্পারেচার যত বাড়ানো হবে এই স্মিয়ারিংটা বেড়ে যাবে আর অনেক হাই হয়ে যাবে তোমাদের একজনকে অ্যাসাইনমেন্ট দিয়েছে টেম্পারেচার ইফেক্টটা এখানে দেখাই নেই কিন্তু এক্সটেন্সিভ এর ক্ষেত্রে এখানে এসে টেম্পারেচার ইফেক্টটা দেখাচ্ছি স্পেশালি রিজন হচ্ছে এখানে তোমার পুরো প্লেসটাই চেঞ্জ হয়ে যায় আর কি পুরোপুরি তার লোকেশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে সো আমরা এখানে শেষ করছি আমাদের আপাতত এক্সটেন্সিভ সিলেবাস আমরা এরপরে হচ্ছে ইনসুলেটরে চলে যাব অপটিক্যাল ম্যাটেরিয়াল ম্যাগনেটিক ম্যাটেরিয়াল এবং সুপারকন্ডাক্টর এই টপিকগুলো আমরা কভার করব নেক্সট 3-4 ক্লাস স্যার 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 আমি স্যার কারেন্ট ছিল না দেখে স্যার অ্যাটেন্ডেন্সটা স্যার মিস করে ফেলেছিলাম স্যার কোনোভাবে কি স্যার পাওয়া এখন পাওয়া যাবে রোল নাম্বার বলো স্যার 22 ঠিক আছে স্যার আর আমি রোল 23 আমি হচ্ছে 8 মিনিট লেট হয়েছে জয়েন করতে 23 ঠিক আছে নেক্সট স্যার রোল 49 আমি একটু মিস করেছি অ্যাটেন্ডেন্স 49 ঠিক জি আছে স্যার আর কেউ তুমি তাহলে এক্সামটা কবে দিচ্ছ স্যার সোমবারে আই থিঙ্ক সকাল 8:30 সোমবারে আমাকে একটু মনে করে দিও রোববারে আবার হ্যাঁ জি স্যার আমি শিওর মনে করে দিবা অ্যাসাইনমেন্টটা তো নেক্সট উইকে না জি স্যার অ্যাসাইনমেন্টটা স্যার নেক্সট উইকে টাইম দিয়েছিলেন স্যার শুক্রবার রাত 11:30 এরকম টাইমে স্যার আই থিঙ্ক 25 তারিখ পরে ঠিক আছে তাহলে জি এরপর আর একটা বাকি থাকবে তাই তো জি স্যার এরপর আর একটা অসুবিধা নেই ঠিক আছে থ্যাংক ইউ